আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেট। গোপন যুদ্ধকক্ষ, গাজায় হামাসের পেন্টাগন, প্রতিরোধ যোদ্ধাদের ডিজিটাল এবং আন্ডারগ্রাউন্ড যুদ্ধের কৌশল প্রকাশ্যে, রীতিমতো বিস্মিত দখলদাররা। ইসরায়েলের শেষের শুরু, লেবানন নয় হিজবুল্লাহ কমান্ডার হত্যার জবাব দেবে ইরান, অঞ্চল জুড়ে উত্তেজনা তুঙ্গে। ইরান ইসরায়েল যুদ্ধের ছাই থেকে আবার উত্তাপ, মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের ছায়া লুকিয়ে আছে। আদালতে সুরক্ষা চাওয়ার পরদিন ভারতীয় পুলিশের মুসলিম যুবককে গুলি। কানাডায় ভারতের জাতীয় পতাকার অবমাননা, নেতাদের ছবি দেখিয়ে কিল দেম স্লোগান। কাশ্মীরে দমন পীড়নের প্রতিশোধ নিতে চেয়েছিলেন, দিল্লি বিস্ফোরণে অভিযুক্ত উমর। ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে রাশিয়ার সাথে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে হামলা চালানোর কথা অস্বীকার করল পাকিস্তান। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। গোপন যুদ্ধকক্ষ, গাজায় হামাসের পেন্টাগন, প্রতিরোধ যোদ্ধাদের ডিজিটাল ও আন্ডারগ্রাউন্ড যুদ্ধের কৌশল প্রকাশ্যে, রীতিমতো বিস্মিত দখলদাররা। কয়েক বছর ধরে অত্যন্ত সুসংগঠিতভাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আসছিল হামাস। এই কার্যক্রম শুধু সীমিত নজরদারি নয়, বরং ব্যাপক ডিজিটাল গুপ্তচর বৃত্তি, তথ্য ভান্ডার প্রস্তুত, ভার্চুয়াল রিয়ালিটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে শুরু করে ভূগর্ভস্থ জটিল স্থাপনা পর্যন্ত বিস্তৃত। হামাসের প্রায় ২৫০০ সদস্যের একটি বিশেষ ইউনিট নিয়মিত ইসরায়েলি সেনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট পর্যবেক্ষণ করত, বিভিন্ন সামরিক সদস্যদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনুপ্রবেশ করত এবং হাজার হাজার ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে সৈন্যদের ব্যক্তিগত গতিবিধি ও অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করত। তদন্তকারীরা বলছেন, এই ইউনিট মূলত আইডিএফ এর স্থল প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা শনাক্ত করতে ডিজিটাল নজরদারি চালাতো। তাদের সংগ্রহ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি ছিল ইসরায়েলের গর্বখ্যাত মার্কাভা মার্ক 4 ট্যাঙ্ক সম্পর্কে বিস্তারিত তথ্য। প্রতিবেদনে দাবি করা হয়, হামাস গোপনে এই মডেলের একটি কিল সুইচ সম্পর্কেও তথ্য সংগ্রহ করে, যা ২০২৩ সালের ৭ অক্টোবর নাহাল ওজ ঘাঁটির উপর হামলার সময় ব্যবহার করা হয় বলে অভিযোগ। ওই আক্রমণে ৫৩ জন ইসরায়েলি সেনা নিহত হন। তেল আবিবের জন্য আরও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে গাজায় পাওয়া একটি ভূগর্ভস্থ স্থাপনা নিয়ে। আইডিএফ কর্মকর্তারা এটিকে ডাকছেন হামাসের পেন্টাগন। বহুস্তর বিশিষ্ট এই টানেল কমপ্লেক্সে পাওয়া গেছে আইডিএফ ঘাঁটির বিস্তারিত মানচিত্র, অস্ত্রের ভান্ডার এবং ইসরায়েলি সামরিক যান ও সরঞ্জামের পূর্ণাঙ্গ মডেল। এমনকি হামাস তাদের নুখবা কমান্ডারদের প্রশিক্ষণের জন্য আইডিএফ ঘাঁটির ভার্চুয়াল রিয়েলিটি সংস্করণও তৈরি করেছিল বলে তদন্তকারীরা উল্লেখ করেন। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, এসব তথ্য প্রমাণ করে যে হামাস বহু বছর ধরে পরিকল্পিতভাবে উচ্চমাত্রার প্রযুক্তি নির্ভর গুপ্তচর নেটওয়ার্ক গড়ে তুলেছে। তাদের লক্ষ্য ছিল আইডিএফ এর প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরকার দুর্বলতা চিহ্নিত করা এবং ভবিষ্যৎ হামলার জন্য কৌশলগত প্রস্তুতি নেওয়া। গাজা নিয়ে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এসব তথ্য পরিস্থিতিকে আরো জটিল করেছে। ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, হামাসের এই ধরনের প্রযুক্তি সমৃদ্ধ প্রস্তুতি দেখায় যে সংঘাতটি শুধু প্রচলিত যুদ্ধ নয়, বরং এক দীর্ঘমেয়াদী ডিজিটাল ও আন্ডারগ্রাউন্ড যুদ্ধেরও প্রতিচ্ছবি। ইসরায়েলের শেষের শুরু, লেবানন নয় হিজবুল্লাহ কমান্ডার হত্যার জবাব দেবে ইরান, অঞ্চল জুড়ে উত্তেজনা তুঙ্গে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। হিজবুল্লাহ সামরিক প্রধান হাইথাম তাবাইয়ের হত্যাকে কেন্দ্র করে এবার সরাসরি ইরানকেই অভিযুক্ত করছে তেহরানের শীর্ষ নিরাপত্তা মহল। সাবেক আইআরজিসি কমান্ডার মাহসেন রেজাই সতর্ক করে বলেছেন, ইসরায়েলের ধারাবাহিক লক্ষ্যবস্তু হত্যাকাণ্ড পুরো অঞ্চলে আগুন জ্বালাচ্ছে এবং এর প্রতিক্রিয়া হবে আরও গভীর, আরও সংগঠিত এবং ইরানের নেতৃত্বাধীন। বৈরুতের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহ শীর্ষ সামরিক কর্মকর্তা হাইথাম তাবাতাই। ইসরায়েল দাবি করেছে তিনি ছিলেন অঞ্চলে বেশ কয়েকটি হামলার স্থপতি। তবে লেবাননের গণমাধ্যম ও তেহরানের কর্মকর্তারা বলছেন, এই হত্যাকাণ্ড একটি আঞ্চলিক প্রতিশোধ চক্র শুরু করতে পারে।
রেজাইর কঠোর বার্তায় ইসরায়েল দ্রুত পতনের দিকে। ইরানের কেরমান শহরে এক স্মরণ সভায় রেজাই বলেন, ইসরায়েল ভুল করছে যদি তারা ভাবে এই হত্যাকাণ্ড প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করবে, বরং এটি লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানের মধ্যে প্রতিরোধের ঐক্য আরও শক্ত করবে। তিনি দাবি করেন, লক্ষ্যবস্তু হত্যার মাধ্যমে ইসরায়েল নিজের কৌশলগত পতন আরও ত্বরান্বিত করছে। লেবাননের বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, শীর্ষ কমান্ডারের মৃত্যুর পর হিজবুল্লাহর ভেতরে প্রতিশোধের দাবি জোরালো হয়েছে। যদিও সংগঠনটি আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি, কিন্তু ইরানপন্থী বিশ্লেষকরা বলছেন এইবার জবাব লেবানন নয়, তেহরান থেকেই আসতে পারে। তাদের ধারণা, আঞ্চলিক জোট কাঠামো বদলে যাওয়ার প্রেক্ষাপটে ইরান সরাসরি বা প্রক্সি বাহিনীর মাধ্যমে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে। ইরান প্রকাশ্যে জানিয়েছে, ইসরায়েলের এই উস্কানি শুধু লেবানন নয়, পুরো অঞ্চলে আগুন ছড়িয়ে দিতে পারে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, কারণ গাজায় যুদ্ধ অব্যাহত, লেবানন সীমান্তে গোলা বিনিময় বাড়ছে, ইয়েমেনের হুথি বাহিনীও ইসরায়েলের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দিচ্ছে। এই প্রেক্ষাপটে রেজাইর বক্তব্যকে অনেকে দেখছেন সম্ভাব্য আঞ্চলিক প্রতিশোধের পূর্ব ঘোষণা হিসেবে। মধ্যপ্রাচ্যে ইরান আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে একাধিক সামরিক হুমকি আর প্রতিরক্ষার পদক্ষেপ দেখা গেছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তাকে একদম বিপদের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। ইরান বলছে, ইসরায়েল তাদের সীমান্তের কাছে সামরিক ঘাঁটি, কৌশলগত স্থাপনা আর গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে লক্ষ্য করে হামলার প্ল্যান করছে। ইরানের কর্মকর্তারা সোজা সতর্ক করে দিয়েছেন, যদি কোনো হামলা হয় তাহলে আমরা কঠোর আর যথাযথ জবাব দেব। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের হুমকি আর সামরিক গতিবিধি নজরে রেখে সীমান্তে পাহারা দিচ্ছে এবং দরকার পড়লেই নির্দিষ্ট হামলা চালাতে তৈরি। ইসরায়েলের সামরিক মুখপাত্র বলছেন, আমরা সীমান্ত আর গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় পুরোপুরি দৃঢ়। ইরাক, লেবানন আর সিরিয়ার সীমান্তের এলাকায় সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়তে পারে। ইতিমধ্যে কিছু জায়গা থেকে লোকজন পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। জাতিসংঘ আর অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো ইতিমধ্যে দুই পক্ষকেই শান্তি রক্ষার জন্য আহ্বান জানিয়েছে। কিন্তু কিছু বিশ্লেষক মনে করেন, এই সাম্প্রতিক হুমকি আর উত্তেজনাপূর্ণ কথাবার্তা যুদ্ধবিরতি ভাঙার দিকে বা সীমান্তের সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞরা বলছেন, ইরান ইসরায়েলের এই সংঘাত একটা নতুন আঞ্চলিক সংকটের শুরু হতে পারে। তারা সতর্ক করছেন, যদি সামরিক পদক্ষেপটা বাস্তবে হয়ে যায় তাহলে এটা বড় যুদ্ধের ঝুঁকি তৈরি করবে, যাতে পেছন থেকে বিভিন্ন জোটের দেশগুলো জড়িয়ে পড়বে। ভারতে আইন শৃঙ্খলা বাহিনীর বেপরোয়া কর্মকাণ্ডে ক্রমবর্ধমান অব্যাহতির পরিবেশ নতুন করে সমালোচনার মুখে পড়েছে। বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অধীনে থাকা উত্তরপ্রদেশ পুলিশ মুজফ্ফরনগরে একজন মুসলিম যুবককে গুলি করে আহত করেছে। আদালতের ভেতর থেকে যুবকটির একটি ভিডিও প্রকাশের মাত্র একদিন পরে এই নৃশংস ঘটনা ঘটে। ভিডিওতে হেফাজতে নির্যাতন থেকে বাঁচতে মরিয়া হয়ে অনুরোধ করেছিলেন ভুক্তভোগী। এই ঘটনাটি সেখানে চলমান অপারেশন ল্যাংরার অধীনে মুসলিম সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে ভারতীয় পুলিশের পদক্ষেপ নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। গুলি চালানোর ঘটনাটি ঘটেছিল শুক্রবার মান্ডি থানা এলাকায়। পুরনো একটি মামলায় আত্মসমর্পণ করার জন্য যুবক চাঁদ মোহাম্মদ আদালতে গিয়েছিলেন। অনলাইনে ব্যাপকভাবে শেয়ার করা একটি ভিডিওতে তাকে তার আইনজীবীর চেম্বারে বসে কাঁদতে দেখা যায় এবং সে বলে যে পুলিশ তাকে মেরে ফেলতে চায়। ভিডিওতে চাঁদ মোহাম্মদ বলেন, আমি আত্মসমর্পণ করতে এসেছি, আমি কোনো ভুল করিনি। এসওজি দল নিচে অপেক্ষা করছে, তারা আমাকে মেরে ফেলতে চায়। আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, দয়া করে আমাকে বাঁচান, তারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আরেকটি ভিডিওতে তার আইনজীবী আশ মোহাম্মদ পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তিনি বলেন, চাঁদের বিরুদ্ধে মামলাটি ছিল 2024 সালের একটি হামলার অভিযোগ এবং আত্মসমর্পণের আবেদন 16 নভেম্বর জমা দেওয়া হয়েছিল। আইনজীবীর মতে, পুলিশ তদন্ত চলছে বলে আত্মসমর্পণের তারিখ বারবার পিছিয়ে দিচ্ছিল। তিনি বলেন, আমার মক্কেল আত্মসমর্পণ করতে এসেছিলেন কারণ মামলাটি প্রমাণিত হয়নি, কিন্তু আদালতের বাইরে এসওজির উপস্থিতি তার জীবনের জন্য হুমকি স্বরূপ ছিল। তিক্ততা ভুলে ফের কাছাকাছি আসছে ভারত কানাডা। জোহানেসবার্গের G20 সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে আলোচনা হয় তাদের। এর মধ্যে কানাডার মাটিতে ভারতের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠল খালিস্তানপন্থীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, উঠল ভারত বিরোধী স্লোগানও। অভিযোগ, এই সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল কানাডার পুলিশ। অটোয়ায় খালিস্তানের সমর্থনে গণভোটের আয়োজন করেছিল শিখ ফর
ফর জাস্টিস। ভারতে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও কানাডায় বহুল তাবিয়াতে রয়েছে তারা। শুধু তাই নয়, কানাডার মাটিতে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করে এই সংগঠন। এই দিন তারাই ম্যাকনাব কমিউনিটি সেন্টারে প্রতীকী ভোটের আয়োজন করেছিল। হলুদ পতাকা হাতে ভিড় জমিয়েছিল খালিস্তানপন্থীরা। তাদের উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দেন শেখ ফর জাস্টিসের গুরুপাতওয়ান্ত সিং পান্নুন। উল্লেখ্য, এই পান্নুনকে ভারত সরকার আগেই জঙ্গি ঘোষণা করেছে। অন্টারিও, আলবার্টা, ব্রিটিশ কলম্বিয়া ও কুইবেক প্রদেশের প্রায় 53,000-এরও বেশি খালিস্তানপন্থীরা ভোট দেন এই দিন। প্রায় 2 কিলোমিটার লম্বা লাইন পড়ে যায়। ওয়াকার হাতে অনেক প্রবীণও ভোট দিতে এসেছিল বলে দেখা যায়। গণভোটের একটি ভিডিও আপলোড করেছে মিডিয়া বেজিরগান নামে আলবার্টার একটি ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম। তারপর থেকে শুরু হয়েছে বিতর্ক। তাতে দেখা যাচ্ছে কমিউনিটি সেন্টারের বাইরে উপচে পড়া ভিড়। ভারতের জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন তারা। একই সঙ্গে দিচ্ছেন ভারত বিরোধী স্লোগানও। এমনকি ভারতীয় নেতা মন্ত্রীদের ছবি দেখিয়ে কিল দেম স্লোগানও দেন তারা। উল্লেখ্য, জোহানেসবার্গে G20 সম্মেলনের ফাঁকে কার্নির সঙ্গে বৈঠকে বসেন মোদি। 2030 সালের মধ্যে ভারত কানাডা দ্বিপাক্ষিক বাণিজ্য $50 বিলিয়ন নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছেন তারা। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। যত সময় যাচ্ছে ততই সামনে আসছে দিল্লি বিস্ফোরক কাণ্ডে চাঞ্চল্যকর সব তথ্য। ভারতীয় গোয়েন্দাদের দাবি, লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণকারী আত্মঘাতী চিকিৎসক 2016 সালে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত কাশ্মীরের স্বাধীনতাকামী বুরহান ওয়ানির হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলেন। আত্মঘাতী বোমারু উমর উন নবী তার মডিউলের অন্যান্য তথাকথিত হোয়াইট কলার মডিউলের সদস্যদের কাছে নিজেকে আমির বলে পরিচয় দিতেন। হরিয়ানার ফরিদাবাদে তথাকথিত হোয়াইট কলার মডিউলের বেশ কয়েকজন সদস্য যারা গ্রেফতার হয়েছে, জিজ্ঞাসাবাদের সময় তারা প্রচুর তথ্য দিয়েছে বলে দাবি তদন্তকারীদের। সূত্র জানায়, গ্রেফতার হওয়া আরেক সন্দেহভাজন শাহিন শাহিদও জিজ্ঞাসাবাদের সময় গুরুত্বপূর্ণ তথ্য দেন। তদন্তকারীরা আরও দাবি করেছে, গ্রেফতারে মুজামিল শাকিল তাদের জানিয়েছে যে উমর উন নবীর মর্যাদা এবং অভিজ্ঞতার তুলনায় তিনি কেবল একজন নিছক শ্রমিক। আত্মঘাতী বোমা হামলাকারীকে সামনে রেখে অভিযুক্তরা তাদের পরিকল্পনার নাম দিয়েছিল অপারেশন আমির। তদন্তকারীরা জানিয়েছে, উমর উন নবী 9টি ভাষা জানতেন এবং মডিউলের সবচেয়ে শিক্ষিত এবং বুদ্ধিমান ব্যক্তি ছিলেন। মুজামিল শাকির এমনটাই তথ্য দিয়েছে তদন্তকারীদের হাতে। মুজামিল শাকিল আত্মঘাতী বোমা হামলাকারীকে এমন একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন যিনি সহজেই একজন পারমাণবিক বিজ্ঞানী হয়ে উঠতে পারতেন। মুজামিল চাঞ্চল্যকর সব তথ্য দিয়ে জানিয়েছে, আমরা তাকে প্রতিরোধ করতে পারিনি। তার কথাগুলো ছিল তথ্য গবেষণায় পরিপূর্ণ। তিনি সর্বদা নিজেকে আমির বলতেন এবং বেশি কথা বলতেন না। তদন্তকারীরা বলছেন, উমর উন নবী প্রায়শই হোয়াইট কলার মডিউলের অন্যান্য চিকিৎসকদের বলতেন, ভারতের পরিবেশ মুসলিমদের জন্য খারাপ, মেরুকরণ এবং গণহত্যা একটি সম্ভাবনা রয়েছে, তাই তাদের প্রস্তুত থাকতে হবে। সূত্রের খবর, কিছু ঘটনা ও উমর উন নবীকে এতটাই হতাশ করেছিল যে সে নিজেকে একজন আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে পরিণত করেছিল। ইউক্রেনের সাথে আলোচনা শেষ করার পর যুদ্ধ বন্ধে এবার রাশিয়ার সাথে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। রুশ ও মার্কিন কর্মকর্তারা জানায় তারা বৈঠকের জন্য প্রস্তুত রয়েছেন। এদিকে যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যে সোমবার রাতে রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কিয়েভের কর্মকর্তারা জানান, রুশ সেনাদের হামলায় কমপক্ষে 6 জন নিহত হয়েছেন। কিয়েভের মেয়র ভেটালি ব্লিসকাট বলেছেন, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিদ্যুৎ এবং পানি সরবরাহ ব্যাহত রয়েছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় দেশটির জ্বালানি অবকাঠামোগুলোতে ব্যাপক এবং সম্মিলিত শত্রু হামলার বিষয়টি নিশ্চিত করে। জানিয়েছেন, রোস্তভ অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হামলায় তাদের অন্তত 3 জন নিহত হয়েছেন। এর আগে রোববার জেনেভায় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কর্মকর্তারা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য বৈঠক করেন। ওই বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি ছিলেন না। সূত্র বিবিসি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী মঙ্গলবার বলেছেন, পাকিস্তান আফগানিস্তানে কোনো হামলা চালায়নি এবং দেশটি যখনই কোনো সামরিক অভিযান পরিচালনা করে তখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়। তিনি বলেন, পাকিস্তানের নীতি সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আফগান জনগণের বিরুদ্ধে নয়। তিনি সাবেক আইএসআই প্রধান ফয়েজ হামিদের কোর্ট মার্শাল নিয়ে অনুমান ভিত্তিক আলোচনা থেকে সাংবাদিকদের বিরত থাকার আহ্বান জানান। তিনি এটিকে একটি আইনি এবং বিচারিক
প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেন এবং বলেন, বাস্তবায়ন পর্যায়ে সিদ্ধান্ত হলে তথ্য জানানো হবে। পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক বলেন, সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীদের সমর্থনই প্রধান সমস্যা। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে চোরাচালান এবং রাজনৈতিক অপরাধের নেটওয়ার্ক ভেঙে ফেলার আহ্বান জানান তিনি আরও অভিযোগ করেন, বিদেশ থেকে পরিচালিত কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট রাষ্ট্রবিরোধী বর্ণনা ছড়াচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের উদ্বেগ আফগান অন্তর্বর্তী সরকারের প্রতি, আফগান জনগণের প্রতি নয়। সন্ত্রাস বিরোধী কার্যক্রমে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নিতে পাকিস্তানকে নিজ স্বার্থে ঘরোয়া পরিস্থিতি শক্তিশালী করতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে যাচাইযোগ্য পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না বলেও তিনি স্পষ্ট করে দেন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। গোপন যুদ্ধকক্ষ, গাজায় হামাসের পেন্টাগন, প্রতিরোধ যোদ্ধাদের ডিজিটাল এবং আন্ডারগ্রাউন্ড যুদ্ধের কৌশল প্রকাশ্যে, রীতিমতো বিস্মিত দখলদাররা। ইসরায়েলের শেষের শুরু, লেবানন নয় হিজবুল্লাহ কমান্ডার হত্যার জবাব দেবে ইরান, অঞ্চল জুড়ে উত্তেজনা তুঙ্গে। ইরান ইসরায়েল যুদ্ধের ছাই থেকে আবার উত্তাপ, মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের ছায়া লুকিয়ে আছে। আদালতে সুরক্ষা চাওয়ার পরদিন ভারতীয় পুলিশের মুসলিম যুবককে গুলি। কানাডায় ভারতের জাতীয় পতাকার অবমাননা, নেতাদের ছবি দেখিয়ে কিল দেম স্লোগান। কাশ্মীরে দমন পীড়নের প্রতিশোধ নিতে চেয়েছিলেন, দিল্লি বিস্ফোরণে অভিযুক্ত উমর। ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে রাশিয়ার সাথে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে হামলা চালানোর কথা অস্বীকার করল পাকিস্তান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।